সুপ্রিয় দর্শক, আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। প্রতি বছর জাতিসংঘের উদ্যোগে পুরো পৃথিবী জুড়েই 30শে আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস নিয়ে আলোচনা হয়, অনুষ্ঠান হয়। এবং গুম, যাকে আমরা বলছি যে ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, সেটা কিভাবে মোকাবেলা করা যায় তার বিরুদ্ধে কথা বলা হয় এবং সেটা কিভাবে কমানো যায়। সুপ্রিয় দর্শক, সেই দিবসকে সামনে রেখেই আজকে আরটিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি, আপনাদের সবাইকে এটা দেখবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আমরা আজ আলোচনা করব গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে তিনজন আলোচক যোগ দিয়েছেন। আসুন শুরুতেই তাদের সঙ্গে পরিচিত হই। আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স। এই অনুষ্ঠানে আরো যুক্ত হয়েছেন বিকল্পধারা বাংলাদেশ প্রেসিডিয়াম সদস্য মিস্টার গোলাম সারওয়ার মিলন। তিনজনকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, চাইলে এই আলোচনায় আপনি অংশ নিতে পারেন, আপনার মতামত জানাতে পারেন। এই জন্য টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি উত্থাপন করতে পারেন। আমরা আলোচনায় যাব। আমরা একটা ছোট্ট তথ্য দিই যে গত 10 বছরে বাংলাদেশে 553 জন গুম এবং নিখোঁজ হয়েছেন, এবং এর বাইরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আরো বেশ কিছু মানুষ। এই তথ্যগুলো আজকে আলোচকরা তুলে ধরবেন এবং এইটা নিয়ে কথা বলবেন। তো প্রথমে আমি অনুরোধ করছি সৈয়দ ইমরান সালে প্রিন্স, আপনি যদি বলেন এই যে গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আজকে সেরকম একটি দিবস, সে উপলক্ষে আমরা কথা বলছি। মিস্টার প্রিন্স। ধন্যবাদ আজকে এই টক শোতে আমাকে সংযুক্ত করার জন্য, এবং একই সাথে আমার সাথে যারা সহ আলোচক হিসেবে আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে বলেছেন আপনি যে আজকে 30শে আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। আজকের এই দিনে আমি বাংলাদেশের গুম হওয়া যেসব ব্যক্তি রয়েছেন তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি, তাদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছি, এবং অবিলম্বে তাদের সন্ধান দেওয়ার জন্য আমি সরকারের প্রতি দাবি জানাচ্ছি। আজকে বাংলাদেশের যে কত ভয়াবহ একটি পরিস্থিতি, এই গুম, আপনারা জানেন যে আজকেই হিউম্যান রাইটস ওয়াচ সহ প্রায় 12টি মানবাধিকার সংগঠন তারা একটি আন্তর্জাতিক স্টেটমেন্ট ইস্যু করেছে। সেই স্টেটমেন্টের মধ্যে বাংলাদেশের গত প্রায় 10-12 বছরের যে গুমের পরিস্থিতি এবং সেটা যে কতটা ভয়াবহ এটা তারা উল্লেখ করেছে। এবং সেই উল্লেখের মধ্যে রয়েছে যে এই গুমের শিকার হচ্ছেন অধিকাংশই তারা হলো বিরোধী রাজনৈতিক দলের লোক, সাংবাদিক, ভিন্ন মতাবলম্বী এবং মানবাধিকার কর্মী, এবং তারাও এটার ব্যাপকভাবে এটার নিন্দা জানিয়েছে, প্রতিবাদ জানিয়েছে। আমরাও আমাদের দলের পক্ষ থেকে আজকে একটি ওয়েবিনার করেছি, এবং সেখানে বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং কূটনীতিকরা সংযুক্ত ছিল। সেই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই বাংলাদেশের গুমের আন্তর্জাতিক তদন্ত চেয়েছি, এবং আমরা এই জন্যই আন্তর্জাতিক তদন্ত চেয়েছি। আপনারা জানেন যে গত প্রায় 10-12 বছর যাবৎ আমরা সরকারকে বলে আসছিলাম এই প্রতিটা গুমের একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত করার জন্য। সরকার আমাদের কোনো কথায় কর্ণপাত করেনি, আমাদের শুধু নয়, কোনো মানবাধিকার সংগঠনের কোনো কথাই কিন্তু কর্ণপাত করেনি। বরঞ্চ এই গুম কিন্তু বাংলাদেশে বেড়েই চলেছে, এবং এই বাড়তে বাড়তে আজকে এমন একটা পরিস্থিতি রয়েছে যে সারা বিশ্বে বাংলাদেশের মান সম্মান কিন্তু আজকে ধুলায় ধুলিঞ্চিত হয়ে যাচ্ছে এই গুমের কারণে। সেই কারণে আমরা বলেছি সরকারকে যে এটা একটা তদন্তের জন্য, এবং যারা এই জন্য দায়ী তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য, এবং গুম হওয়া মানুষগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু সরকার আমাদের কোনো কথা কর্ণপাত করে নাই। এই জন্যই আমরা আজকে আন্তর্জাতিক তদন্ত এবং এটার বিচার দাবি করেছি। মিস্টার মিলন, আপনি যদি একটু বিস্তার করেন, গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দুটো বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। ধন্যবাদ প্রিয় সঞ্চালক আমার রুবায়েত ভাই, আরটিভির অগণিত দর্শক শ্রোতাদের এবং আমার সহ আলোচক যারা আছেন তাদেরকে। আমি প্রথমেই খুব সংক্ষেপে যে কথাটি বলতে চাই যে গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিদেশে গুম হয়ে থাকলেও সেটার সংখ্যার দিক দিয়ে আমার মনে হয় বাংলাদেশকে ছাড়িয়ে যায় নাই। আর বিদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড খুব কমই হয়ে থাকে বলে আমি যতটুকু জানি। যেমন বাংলাদেশে 10 বছরে আপনি নিজেই বলেছেন যে 553 জন গুম ও নিখোঁজ হয়েছে, এবং গত 6 মাসে আমার জানা মতে 204 জনকে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে। তো সুতরাং আমি এই প্রসঙ্গ করতে গিয়ে যে আজকে
আমাদের যে বিচার ব্যবস্থা জি এবং আমাদের যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা জায়গায় যে ঘাটতিটা রয়েছে সেই ঘাটতিটা পূরণ করতে হবে। আমরা এখনো যে মুক্তিযুদ্ধের অঙ্গীকার নিয়ে দেশটাকে স্বাধীন করেছিলাম, সেই স্বাধীনতার পর আমরা কিন্তু আইনের শাসনকে সুপ্রতিষ্ঠিত করতে পারি নাই। তার কারণ যে সেই ঔপনিবেশিক আমলের সেই প্রসিকিউশন বলেন কিংবা যে সিস্টেম বলেন, সেটা রয়ে গেছে। এখানে সংস্কারের প্রয়োজন, কাঠামোগত পরিবর্তন প্রয়োজন এবং দ্রুত বিচারের ব্যবস্থা করা প্রয়োজন। না হলে এক সময় কিন্তু কিছু কিছু লোকের জন্য ক্রস ফায়ার কিন্তু মানুষ আনন্দিত হয় যারা দুষ্কৃতিকারী, আবার কিছু কিছু ক্রস ফায়ারে কিন্তু মানুষ কিংবা ইয়ের জন্য কিন্তু তাদের একটা সেন্টিমেন্ট গ্রো করে। যেমন শেষ আপনি মেজর সিনহার ঘটনা যদি আমরা আনতে চাই, যে মেজর সিনহার ঘটনা কিন্তু মানুষের মনকে অনুভূতিতে নাড়া দিয়েছে, বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। সুতরাং আজকে এই বিচার বহির্ভূত, সেটা সিনহার জায়গায় যদি আমি আগের কথাই বলি যে আমাদের সমাজে মনস্তত্ত্ব এমন ছিল যে সে ক্রসফায়ারে দিয়ে দেওয়া হোক, এমনকি পার্লামেন্টেও অনেক এমপি কে বলতে শুনেছি যে ক্রসফায়ারে দেওয়া হোক। কিন্তু আসলে কিন্তু এইভাবে তো চলতে পারে না। আমাদের দেশ এগিয়ে যাচ্ছে অনেক দিক দিয়ে, কিন্তু আমরা শান্তি সুখের বাংলাদেশ চাই। আমরা ভুটান যদি ইন্ডেক্সের দিক দিয়ে হ্যাপিনেসের ইন্ডেক্সে আজকে ভুটান সবচেয়ে বেশি এগিয়ে আছে, আমরা সেই ভুটানের মতো সেই হ্যাপিনেসের দিক দিয়ে এগিয়ে থাকতে চাই। তাহলে কি সেটার জন্য কি দরকার? আজকে আমরা গুম চাই না, আমরা পিতৃহারা সন্তানের ক্রন্দন রোল আমাদের আকাশে বাতাসে আর রোডিত হোক, এটা আমরা চাই না। আমরা চাই একটি সত্যিকার গণতান্ত্রিক মূল্যবোধের বাংলাদেশ, জবাবদিহিতার বাংলাদেশ, সুশাসনের বাংলাদেশ। এটাই আজকে মানুষের কথা। অনেক ধন্যবাদ মিস্টার মিলন, আমি আপনার কাছে আসবো। আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট আফজাল হোসেন, একই সঙ্গে আইনজীবী, মানবাধিকার নিয়ে কাজ করেন। আপনি যদি বলেন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুম নিয়ে কথা বলছিলাম, এবং মিলন সাহেব সিনহার হত্যাকাণ্ডের ব্যাপারটাও নিয়ে আসছে এখানে। মিস্টার আফজাল হোসেন। ধন্যবাদ আপনাকে। 30শে আগস্ট জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক স্বীকৃত, এটা আন্তর্জাতিক গুম দিবস হিসেবে স্বীকৃত, এবং ইতিমধ্যে 43টি দেশ এই সনদ গ্রহণ করেছে এবং স্বাক্ষর করেছে 93টি দেশ। এবং 11 সাল থেকে এই দিবসটি পালন করার ব্যাপারে জাতিসংঘ থেকে বলা হয়েছে, এবং এটার একটা আন্তর্জাতিক প্রেক্ষাপট নামের দিক থেকেই তো আছে। সুতরাং এখানে আলোচনা যেটা হয়েছে, এবং ইতিমধ্যে যতটুকু আলোচনা হয়েছে আমি যেটা শুনলাম, দেশীয় প্রেক্ষাপটে আলোচনা করার চেষ্টা করা হয়েছে। তবে আমি যেটা মনে করি যে এই যে গুমের তো একটা দীর্ঘ ইতিহাস আছে, এবং সেই গুম নিশ্চয়ই জার্মানি নাৎসি বাহিনীর কথা আমরা সকলেই জানি, কিভাবে গ্যাস চেম্বারে লক্ষ লক্ষ মানুষকে গুম করে নিয়ে একেবারে ডিসঅ্যাপিয়ার করা হয়েছে। ওই যে নাম, ইন্টারন্যাশনাল ডে ফর ভিকটিমস অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, তাই না? সুতরাং বিজিত দেশের লাখ লাখ মানুষকে গুম করে দেয়া, এগুলো ইতিহাসে আছে। এবং এই যে আমরা যদি দেখি যে একটা মানবাধিকার অধিকারের যে সনদ, সে বাংলাদেশ সেটা স্বীকৃতি দেয় অথবা সেটা গ্রহণ করে, এবং জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে গুমের হাত থেকে সুরক্ষা পাবার যে অধিকার, এটা তো আন্তর্জাতিক আইনেই স্বীকৃত আছে। এবং কাউকে গুম করে হোক, এটা তো মানবাধিকারের বিরুদ্ধে অপরাধ। সুতরাং এটাকে কোনোভাবেই সমর্থন করা যায় না। কিন্তু বাস্তবতা হলো যে আমরা তো এখন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। একসময় তো শাসন করতো, এবং একসময় ভারত শাসন আইন ছিল। তারপরে আবার এই আইয়ুব খানের শাসনতন্ত্র, ওই সময় শাসনতন্ত্র নিয়ে বারবার কথা হতো। কিন্তু এখন কিন্তু দেশ স্বাধীন, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মানে 2 লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা এখন কিন্তু একটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে বসবাস করি। সুতরাং মানবাধিকার লঙ্ঘিত হোক এরকম কোনো আইন এখানে থাকবে না, এবং সেটা প্রত্যাশাও করে না। এবং ওই যে মিলন ভাই যে কথাগুলো বলছিলেন যে আমরা শান্তি সুখের বাংলাদেশ চাই, এবং শান্তি সুখের বাংলাদেশের পায়রা তো উড়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মানুষদের সাথে নিয়ে লড়াই সংগ্রাম করে জীবন যৌবনের সমস্ত মানে তিনি ত্যাগ স্বীকার করে তিনি আমাদের জন্য একটা স্বাধীন জাতি রাষ্ট্র উপহার দিয়েছিলেন, এবং এই আগস্ট মাস তাকে শ্রদ্ধা করে স্মরণ করি। কিন্তু আজকে যে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে প্রচেষ্টা স্বাধীনতার পর হয়েছে, কিন্তু সেটি সবচেয়ে চরম কুঠারাঘাত হয়েছে কিন্তু 75 বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে। এবং 75 বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরেই কিন্তু
যদি ধরি সেই উপনিবেশিক শাসন অথবা 24 বছরের শোষণ নিপীড়ন পাকিস্তানি শাসন, তারপরে যে স্বাধীন এই যে সৃষ্টি সুখের উল্লাসের যে বাংলাদেশ অথবা শান্তি সুখের যে বাংলাদেশের প্রত্যাশা, সেখানে বঙ্গবন্ধু হত্যা করার পরে এই যে আমি এখন আজিমপুরে বসে কথা বলছি, লালবাগে এটি আজিমপুর, এবং এই লালবাগে মাহফুজ বাবু আমাদের ছাত্রলীগের মহানগরের নেতা ছিল, একেবারে ওই যে ডিসঅ্যাপিয়ারেন্স এবং গুম করে তাকে তার পরিবার অনেক কিন্তু ধন্যবাদ। একজন দর্শক ফোন দিয়েছেন, আফজাল ভাই ফোন নিয়ে আমি আপনার কাছে ফিরে আসি। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে যদি প্রশ্নটি উত্থাপন করেন, কে বলছেন এবং কোত্থেকে বলছেন? খসরু বলছিলাম পিরিজপুরের কাউখালী থেকে। জি খসরু ভাই, কাউখালী কেমন আছে? আপনি কেমন আছেন? হলো যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা হচ্ছে সেই বিষয় ভিত্তিক প্রশ্নটি আমি করতে চাই যে মানবাধিকার কমিশন কিন্তু আমাদের দেশে আছে। এই মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং মানবাধিকার কমিশনের এই বিষয়ের উপর তার ভূমিকা কি, এই বিষয়ে আপনি কি বলবেন? আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা কিন্তু সাগররুনি হত্যাকাণ্ডের বিচার কিন্তু এখনো দেখতে পাইনি। তদ্রুপ ভাবে এখন কিন্তু সিন্ধা হত্যার জোর তদন্ত চলছে। সব মিলিয়ে এই ধারাবাহিকতায় আমরা কি আগামী দিনগুলিতে এই বিষয়ের সঠিক বিচার এবং যারা এর পিছনে কলকাঠি নাচছেন মানবাধিকার লঙ্ঘন করার, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে কিনা? আপনাদেরকে ধন্যবাদ। আর টিভি পরিবারকে খসরু ভাই অনেক ধন্যবাদ। আফজাল ভাই যদি কন্টিনিউ করেন। না, আমি যেটা বলতে চাই যে ওই যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরবর্তী সময়ের কথা বলছিলাম যে লালবাগে আমাদের এই যে মাহফুজ বাবুকে তাকে গুম করা হয়েছিল, এবং তারপরে গুমের ইতিহাস তো আছে। ক্যান্টনমেন্টে একের পর এক কু হয়েছে, 21টা কু হয়েছে, এবং সেই কুর পরে আমরা দেখেছি যে সেনাবাহিনীর আর্মির প্রায় 2000 জওয়ান অফিসার তাদেরকে হত্যা করা হয়েছে। অনেকে এখন বলে, আমরা তাদের কাছ থেকে অনেক গল্প শুনি যে কিভাবে তাদের পাশের বেড থেকে মশারির নিচ থেকে রাত্রিবেলা নিয়ে যাওয়া হয়েছে, তারপর তাদেরকে পাওয়া যায়নি। এরকম ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশে। এবং তারপরে তো এই যে বাংলাদেশ, সেই বাংলাদেশে এখন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, এবং আইনের শাসনের কথা মিলন ভাই বলছিলেন যে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়া দরকার, কিন্তু আইনের শাসন লঙ্ঘিত হওয়ার চরম ভিকটিম তো আমরা আওয়ামী লীগ এবং অথবা আমাদের বঙ্গবন্ধুর পরিবার, এবং সেই কারণে ইন্ডেমনিটি অধ্যাদেশ হয়েছে। সুতরাং সেই সময় কিন্তু এই বিএনপি অথবা সামরিক শাসক অথবা প্রিন্স ভাই যে দল করেন, সেই দলটি কিন্তু বাংলাদেশের বেনিফিশিয়ারি, তারা ক্ষমতায় ছিল, কিন্তু কেউ কিন্তু বিচার বহির্ভূত মানে হত্যাকাণ্ড অথবা রাষ্ট্রীয় সন্ত্রাস এর বিরুদ্ধে তারা কথা বলে না, এবং এর সুবিধাটি তারা গ্রহণ করেছে। কিন্তু এখন অনেক মানবাধিকারের কথা শুনি, অনেক ধরনের আলাপ আলোচনা হয়। হ্যাঁ, আলাপ আলোচনা আসবে, এগুলো আসাই উচিত। তবে যেটি প্রত্যাশা সবারই যে সব কাজটি, সব ভালোটি আওয়ামী লীগের কাছ থেকে চায়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছ থেকে চায়, কিন্তু সকলেই কিন্তু অন্যায়টি করে, অন্যায়কে প্রশ্রয় দেয়, গুম করে, হত্যা করে, নিপীড়ন করে, 21শে আগস্ট তৈরি করে, বাংলাদেশে অনেক ঘটনা করে। কিন্তু মানবাধিকারের সমস্ত কিছু যেন প্রত্যাশাটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে। সুতরাং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এদেশে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন, এবং মানবাধিকারের লঙ্ঘনের সবচাইতে ভিকটিম তো তিনি। সুতরাং তার হাত দিয়ে মানবাধিকার লঙ্ঘিত হয়ে দেশে হবে, সেটা কিন্তু কখনো বিশ্বাস অনেক করে না। ধন্যবাদ আফজাল ভাই, আপনার কাছে আবারও ফিরে আসবো। সৈয়দ ইমরান সালে প্রিন্স যদি আরেকটু বলেন আপনি। জি ধন্যবাদ। আসলে অ্যাডভোকেট শুনলাম, এটা আসলে নতুন করে বলার কিছু নাই। ওনারা কিছু বলতে গেলেই 75-এর 15ই আগস্ট এসব টেনে নিয়ে আসেন। আসলে বাংলাদেশের গুম এবং হত্যার রাজনীতি, ক্রসফায়ার রাজনীতি কিন্তু 72 সালের থেকে শুরু হয়েছিল। আপনারা জানেন তৎকালীন প্রখ্যাত বামপন্থী নেতা সিরাজ শিকদারকে কিভাবে গুম করে তাকে ক্রসফায়ারে দিয়ে হত্যা করে পার্লামেন্টে বলা হয়েছিল কোথায় সিরাজ শিকদার। এই কাহিনী কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে যায়নি। তারপরে রক্ষী বাহিনী সৃষ্টি করে এই যে মানুষকে মানে ধরে নিয়ে যে বিরুদ্ধ মতাবলম্বী এবং সাংবাদিক, যারা মানবাধিকার কর্মী, তৎকালীন বিভিন্ন রাজনৈতিক কর্মী, তাদেরকে ধরে নিয়ে গেলে রক্ষী বাহিনীর সেই ক্যাম্পগুলোতে কিভাবে মানা হয়েছে, এবং পরবর্তীতে কিন্তু তার দায় মুক্তি আওয়ামী লীগ কিন্তু দিয়েছে। আওয়ামী লীগ সরকার দায় মুক্তি আইনও কিন্তু করেছে রক্ষী বাহিনীর সেই হত্যাযজ্ঞে। এবং তৎকালীন সময় আপনারা জানেন জাসদ একটি রাজনৈতিক দল ছিল, সেই রাজনৈতিক দল এখনো দাবি করে জাসদ সেই সময় আওয়ামী লীগের হাতেই তাদের 30,000 নেতা কর্মী মুক্তিযোদ্ধা তাদেরকে হত্যা করা হয়েছিল। তো হত্যার রাজনীতি আর যে গুম অপহরণের রাজনীতি কিন্তু সে 72 সাল থেকে শুরু হয়েছিল। আর এরকম অনেক হিসাব পাওয়া যাবে। আজকেই আমরা যে ওয়েবিনিয়ার করলাম একটি, সেখানে আপনারা জানেন যে সেই সময় 74 সালে গুম হয়েছিলেন ন্যাপ নেতা তৎকালীন আবু বকর জাফরুদ্দৌলা দীপু। তার বোন আজকে ওয়েবিনিয়ারে এসে বলেছেন কিভাবে তার ভাইকে 74 সালে গুম করা হয়েছিল। এখন পর্যন্ত
তার কোনো হদিস পাওয়া যায়নি। তো এগুলো তো আজকে ইতিহাস। আর আজকে যে বাংলাদেশের কাহিনী আপনারা সবাই জানেন যে গত 7-8 বছরে কিভাবে যে গুম হয়েছে। এই যে মানে আইন ও সালিশ কেন্দ্র তারা কালকে একটা স্টেটমেন্ট করেছে, সেই স্টেটমেন্টে দেখেছি যে তারা বলেছে 600 এ পর্যন্ত তাদের হিসাব মতে তারা বলেছে যে 608 জন গুম হয়েছে। এবং এটা তো শুধু পত্র পত্রিকায় এসছে, এর বাইরেও যে আরো কত গুমের শিকার হয়েছে তার কিন্তু কোনো হদিস নাই, হিসাব নাই। তা আজকে এই গুমগুলো করছে কারা? করছে আওয়ামী লীগ। কেন করছে? তারা তাদের যে অনৈতিক শাসন, দুঃশাসন, তাদের যে দুর্নীতি, তাদের যে গণতন্ত্র বিরোধী কার্যকলাপ, এগুলোকে নির্বিঘ্নে পরিচালনার জন্য বিরোধী দলের রাজনৈতিক নেতৃবৃন্দকে তারা গুম করেছে। আমাদের দলের সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি ইলিয়াস আলীর কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, তাকে কিন্তু আমরা এখন পর্যন্ত খুঁজে পাইনি। আমাদের দলের ঢাকার কমিশনার ছিল চৌধুরী আলম, তাকে কিন্তু আমরা খুঁজে পাইনি। আমাদের কুমিল্লার এমপি ছিলেন হিরু সাহেব, তাকেও কিন্তু আমরা এখন পর্যন্ত খুঁজে পাইনি। আজকে গুম দিবসে সারা বাংলাদেশে আমাদের নেতা কর্মীরা আমাদের এই যারা গুমের শিকার হয়েছে তাদের বাড়িতে গিয়েছে, তাদের পরিবার পরিজনের সাথে সাক্ষাৎ করেছে, তাদেরকে সহানুভূতি প্রকাশ করেছে। তাদের যে কান্না, তাদের যে চোখের পানি, তাদের যে আহাজারি, এটা কি আওয়ামী লীগের মন কি নরম করে না, দলিত করে না? কিন্তু আমরা দেখছি কিন্তু তারা কিন্তু এইসব হত্যাকাণ্ডের বা গুমের কোনো আপনারা মানে দেয়নি, কোনো সুষ্ঠু তদন্ত করেনি। আপনারা জানেন যে এই কারণেই জাতিসংঘের যে বিভিন্ন অঙ্গ সংস্থা রয়েছে, যে জাতিসংঘের যে বলপূর্বক ও অনিচ্ছায় অন্তর্ধান বিষয়ক কার্যকরী গ্রুপ ও জাতিসংঘের নির্যাতন বিরোধী কমিটি ও জাতিসংঘের মানবাধিকার কমিটি বাংলাদেশের বাদ বিচারহীন গ্রেপ্তার, কাউকে আটকের কথা অস্বীকার করা ও গুমের বিষয়ে তথ্য প্রকাশে আপনার বাংলাদেশ সরকারের যে ব্যর্থতা বা অনিচ্ছা তার বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেছে, নিন্দা প্রকাশ করেছে। এটা কি আওয়ামী লীগ সরকার এড়াতে পারবে? পারবে না। আজকে এরকম কত মায়ের বুক যে তারা খালি করেছে গত 12 বছরে, এটার কোনো হিসাব কিন্তু নেই। আমি আগেই বলেছি, এই গুম হওয়া মানুষের পরিবার স্বজনরা বারবার তাদের প্রিয়জন গুম হওয়া ঘটনায় বারবার তারা তদন্তের আহ্বান জানিয়েছে, কিন্তু সরকার সে তদন্ত করেনি। মামলা করতে গিয়েছে, সেই পুলিশ তাদের মামলা নেয় নাই। যদিও কারো মামলা পরে নিয়েছে, কিন্তু মামলা হওয়ার পরেও তাদেরকে আবার চাপ দিয়ে বল প্রয়োগ করে সে মামলা প্রত্যাহার করা হয়েছে। এরকম ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটছে। আমরা মিস্টার মিলনের কাছে যাব, তার থেকে শুনে আবার ফিরে আসবো। জি, ধন্যবাদ আপনাকে। আমি যেটা একটা আমরা দেখেছি যে অনেকে হয়তো গুম হয়েছিলেন, আবার 2-1 ফিরে এসেছেন। ফিরে আসার পর আমরা দেখলাম তারা কেউ কোনো কথা বলেন না, মিডিয়াতেও না, কোথাও না। তাদের সম্পর্কে আমরা আজ পর্যন্ত কিছু জানতে পারছি না। এইটা কেন হয় আসলে? এইটা হয় এই কারণে, যেমন আমরা যদি বলি সৈয়দা রিজওয়ানা হাসান, তার যে স্বামী, তাকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল, তারপর সে ফেরত এসছে। তা আসার পর আমরা কোনো কারণ জানতে পারলাম না, আসলে কে নিল, কারা নিল, কিভাবে কি হলো, কেউ জানতে পারলাম না আমরা। তারা সবাই চুপ হয়ে যান, এটা কেন? এরকম অনেক ভয় কাজ করে, সেই ভয় কাজ করে যে তাদের জীবনের নিরাপত্তা কিংবা তাদের কাছ থেকে এমন আন্ডারটেকিং নেওয়া হয় যদি তারা আবার কিছু করে আবার একই পরিণতি তাদেরকে হয়তো বরণ করতে হতে পারে। আমি যেই কথাটা বলছিলাম, আমার প্রিয় আফজাল ভাই এখানে আছেন, আমি তাকে উদ্দেশ্য করে বলতে চাই যে অতীতে কিংবা স্যারের প্রিন্স ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই যে বিএনপি আওয়ামী লীগের আমলে কি হয়েছে তাই বলে এখনো চলবে, এইটা তো বলার কোনো আমরা যুক্তি দেখি না। অতীতে হয়েছে, অবশ্যই এটা আমরা স্বীকার করি। মাননীয় প্রধানমন্ত্রীর তার এই 15ই আগস্টে তার ফ্যামিলিকে হারিয়েছেন, আমরা সেই জন্য শোকাহত। এবং বঙ্গবন্ধু তো শুধু আওয়ামী লীগের একক সম্পত্তি নয়, এটা দেশবাসীর জনগণের নেতা তিনি। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে 21 আগস্টে তাকে হত্যা করার যে চক্রান্ত হয়েছিল, সেখান থেকে সৌহার্দ্যের রাজনীতির একটা অসুস্থ রাজনীতির সংস্কৃতির দিকে আমরা যে চলে গেছি, সেই অবস্থাকে আমরা কিন্তু ফিরিয়ে আনতে পারি নাই। এটা হলো বাস্তবতা। তো সুতরাং এখন আমি যেটা বলতে চেয়েছি যে আইনের শাসন যেটা আছে, এই আইনের শাসনটাকে আজকে সংস্কার করতে হবে, কাঠামোগত পরিবর্তন আনতে হবে। কারণ এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিংবা আপনি গুম যেটা বলেন, এটা পৃথিবীর সব জায়গায় আছে, কিন্তু বাংলাদেশটা যেভাবে থাকার কথা ছিল, পৃথিবীর আমেরিকাতে এফবিআই উঠাই নিয়ে যায়, সিআইএ উঠাই নিয়ে যায়, ভারতে হয়তো র উঠিয়ে নিয়ে যায়, বিভিন্ন এজেন্সিগুলো মোসাদাত তাদের দেশে অনেকে উঠিয়ে নিয়ে যায়, এগুলি কম বেশি আমরা জানি। কিন্তু বাংলাদেশে আজকে প্রিন্স সালে ভাই যে কথাটা বললেন, এটা তো অস্বীকার করার উপায় নেই
যে আমরা এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটাকে যেভাবে 10 বছর, এই 10 বছরের দায় দায়িত্ব তো তাদের নিতে হবে। অতীতে যা হয়েছে সেটার দায় দায়িত্ব তো তারা খেসারত দিচ্ছে, যারাই ক্ষমতায় ছিল, যারা অন্যায় করেছে। আমার কথা হলো কি যে অতীতকে টেনে, সুতরাং আমরা 10 বছর ধরে আমাদের কোনো দায় দায়িত্ব নাই, আমাদের কোনো জবাবদিহিতা নাই, কিংবা আমাদের কোনো সুশাসন প্রতিষ্ঠার কোনো উদ্যোগ নাই, এই কথা তো উত্তর হতে পারে না। জি, উত্তর মিলন হতে ভাই, হবে একজন দর্শক যোগ দিয়েছেন, আমরা দেখি তার ফোনটা নিয়ে আমি আপনার কাছে ফিরে আসবো। তো প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি আমাদের সঙ্গে জানান যে কে বলছেন আপনি। আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম ইলিয়াস আসসালাম। সিরাজি, চিটাগাং থেকে বলছিলাম। জি বলুন। বক্তাদের কাছে আমার প্রশ্ন, বিগত কয়েক বছরে আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখেছি ক্রস ফায়ারে, কিন্তু যারা দেশের চরম দুর্নীতিবাজ, হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করেছেন, ওই শ্রেণীর কেউ তো ক্রস ফায়ারে নাই। তাহলে ক্রস ফায়ার দিয়ে কি শুধু রাস্তার সিসকো চোরগুলাকে খুন করা হলো? জি, অনেক ধন্যবাদ চট্টগ্রাম থেকে প্রশ্ন করার জন্য। মিলন ভাই যে প্রশ্নটি করেছেন যে এই ছোটখাটো সিচকেচু টোকাইদেরকে আমরা ক্রস ফায়ার দিচ্ছি, যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে, দুর্নীতি করছে, দেশের বাইরে পাঠাচ্ছে, তাদেরকে তো ক্রস ফায়ার দেওয়া হয়নি। যদিও কোনো ধরনের ক্রস ফায়ারই আমরা আসলে অনুমোদন করতে পারি না, তবু দর্শকের প্রশ্ন ছিল এরকম। আপনি যদি উত্তরটি পারেন। আমাদের সংবিধান অনুযায়ী আমাদের আইনের শাসনকে যদি আমরা বিবেচনায় আনি, তাহলে কোনোভাবেই এই ক্রস ফায়ারকে সমর্থন করা যায় না। কিন্তু আজকে যে দর্শক বন্ধুটি ফোন করেছেন, এটা হলো জনগণের পারসেপশন, যে আমরা তারা সিসকে মনে করছেন। মেজর সিনহা নিশ্চয়ই সিসকে নয়, কিংবা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা, যেটা আপনি বলছেন অনেকে চুপ হয়ে যায়, কিংবা অনেকে যারা ফিরে আসেনি, ইলিয়াসের কথা বলা হয়েছে, এরকম অনেকের কথা বলা হয়েছে। আজকে এটার উত্তর কি? আজকে আমি মনে করি যাদেরকে করা হয়েছে, হয়তো কিছু চিজকে মাদক ব্যবসায়ী ইত্যাদি থাকতে পারে, কিন্তু আমি যে কথাটা রিপিট করতে চাই, এই গুমের বিরুদ্ধে আজকে আন্তর্জাতিক বিষয়ে আপনি প্রথমে যে ভূমিকা দিলেন, তারপর আফজাল ভাই যে কথাগুলি বলে আমাদেরকে সমৃদ্ধ করলেন, যে আন্তর্জাতিক এই অবস্থায় আমরা এই বাংলাদেশে কি চাই। আমরা বাংলাদেশে চাই যে কথাটা মেসেজটা আমি বিশেষ করে আমি আফজাল ভাইকে দিতে চাই, যে আমরা বাংলাদেশটাকে যে স্বাধীন করেছিলাম, যে আমরা এখানে ন্যায় বিচার, সুশাসন এবং আমাদের সামাজিক ন্যায় বিচারকে আমরা প্রতিষ্ঠা করব, মাথা উঁচু করে দাঁড়ানোর বাংলাদেশ আমরা তৈরি করব, এবং গণতান্ত্রিক একটি বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। আজকে 10 বছর ধরে আমরা যেহেতু এই মহাজোটের সাথে এই বিগত নির্বাচনে আমরাও ছিলাম, আমাদের দলও ছিল, আজকে সাদা কি সাদা, কালো কি কালো বলতে হবে। 10 বছরে যেমন উন্নয়ন হয়েছে, এটা সত্যি কথা, পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, আমাদের রিজার্ভ বেড়েছে, পাশাপাশি বৈষম্য বেড়েছে। 10 বছরে যেমনি ভাবে আইনের শাসনকে প্রতিষ্ঠা করার চেষ্টা হয়েছে, কিন্তু স্বচ্ছতা জবাবদিহিতার জায়গায় ঘাটতি দেখা দিয়েছে। 10 বছরে যেমন মাননীয় প্রধানমন্ত্রী তার নিজে একা কমিটমেন্টের জায়গায় তিনি ঠিক থেকেছেন, কিন্তু যখনই আব্দুল গাফফার চৌধুরীর মতো লোক যখন ইত্তেফাকে যখন বড় সম্পাদকীয়তে উনি লেখেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার পাশে সব আছে, আসলে আশেপাশে কেউই নাই, অর্থাৎ সবকিছু ব্যাপারে তাকে ইন্টারফেয়ার করতে হয়। এতে বোঝা যায় যে এই যে আমাদের সিস্টেম, আমাদের এই সিস্টেমটাকে যদি আমরা ঠিক না করতে পারি, আমি ঔপনিবেশিক আমলের সিস্টেমকে বদলে দেওয়ার কথা বলেছি। আজকে সেই প্রসিকিউশন থেকে আরম্ভ করে বিচার ব্যবস্থা দীর্ঘায়িত করার কারণে মানুষ অনেক সময় বলে সারা ক্রস ফায়ার দেয় না কেন, যে কারণে অনেকে যে আজকে ওনার অনুরোধে এই যে আমাদের দর্শক বন্ধু বললেন যে যারা হাজার হাজার কোটি টাকা দিয়ে গেছে তাদের কেন ক্রস ফায়ার দেওয়া হয় না, এই যে কনসেপশনটা, পারসেপশনটা, এটা হয়েছে বিচারহীনতার কারণে। আজকে যদিও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, তাহলে এরপর আমরা আর সামনের দিকে অতীতে জিয়াউর রহমানের সময় কি হয়েছে, এরশাদের সময় কি হয়েছে, খালেদা জিয়া সহজ সময় কি হয়েছে, এই কথাগুলিকে সামনে না এনে আমরা কি একটি সোশ্যাল মুভমেন্ট করতে পারি না? অনেক ধন্যবাদ। এই প্রশ্নটা আফজাল ভাইকে আমি বলবো যে সামাজিক আন্দোলন তৈরি করা যায় কিনা আসলে গুমের বিরুদ্ধে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিরুদ্ধে। সিনহার ঘটনাকে ধরেই কিন্তু একটা মাইল ফলক সূচনা হতে পারে। অ্যাডভোকেট আফজাল হোসেন, দেখুন, এর আগে তো বাংলাদেশে ক্লিন হেড অপারেশন হয়েছে, মানে তারপর আইনগতভাবে তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, এবং তখন যত হত্যাকাণ্ড হয়েছে, একটি হত্যাকাণ্ড নিয়েও কিন্তু আজকে সিনহার হত্যাকাণ্ড নিয়ে যেভাবে তোলপাড় হচ্ছে,
সরকার যেভাবে এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়াকে মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বতোভাবে সহযোগিতা করছে এবং সেভাবে প্রতিনিয়ত পত্রিকার পাতায় অথবা টেলিভিশনের হেডিং এ আমরা সেই বিষয়গুলো দেখি, এইরকম কোনো ঘটনা কিন্তু আগের সরকারের সময় আমরা কখনো দেখি নাই। তাতে বোঝা যায় যে এই সরকার যে ঘটনাই ঘটুক না কেন তার সুনির্দিষ্টভাবে তার সেটি বিচারের আওতায় আনছে, তদন্ত প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসছে। এটি কিন্তু এই মানে সিনহার হত্যাকাণ্ডের মাধ্যমে আমরা সেটা দেখতে পাই। এবং যে কথাগুলো প্রায়শই আমরা শুনি যে শেখ হাসিনাকে অথবা মাননীয় প্রধানমন্ত্রী তাকেই সবকিছু করতে হচ্ছে, ওই যে একটা ব্যাপার, সেটা হলো যে মানে অতীতে মাননীয় প্রধানমন্ত্রী অথবা অন্য যারা সরকার প্রধান ছিলেন তারা গালে হাত দিয়ে বসে থাকছেন এবং তারা কিন্তু ওইভাবে মানে ম্যানেজার অথবা ম্যানেজারিয়াল যে ক্যাপাসিটি সেই জায়গায় কিন্তু তারা ছিলেন না এবং সেই কারণে একটু খটকা তাদের কাছে লাগবে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী তিনি একাধারে করোনা পরিস্থিতি মোকাবেলা করছেন, তিনি বন্যা দুর্গত এলাকায় রিলিফ প্রেরণের জন্য ব্যবস্থা নিচ্ছেন, পাশাপাশি আমপান মোকাবেলা করছেন, সারা রাত নির্ঘুম থাকছেন। এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জীবন আচারের মধ্যেই পড়ে। সুতরাং তার এই কাজটি সেটি তো অন্যরা করতে পারে নাই, অন্যরা পারবেও না, আবার ভবিষ্যতে কেউ পারবে সেটাও খুব একটা যে প্রত্যাশা করি তাও না। এই কারণে অনেকের কাছেই মাননীয় প্রধানমন্ত্রীর এই যে মানে তড়িৎ কর্মার সমস্ত কাজ অহির্নিশি কাজ করে যাচ্ছেন এইটা একটু বেখাপ্পা লাগে, এই কারণে মনে হচ্ছে যেন, কিন্তু তার তো একটা টিম আছে, তার মন্ত্রী পরিষদ আছে, তার আওয়ামী লীগের মতো একটা বিশাল সংগঠন আছে, তৃণমূল পর্যায় পর্যন্ত তার নেতা কর্মী আছে, তাদের সকলকে সাথে নিয়ে তিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এবং দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর যে কথাটি বললাম যে একটা মিথ বাংলাদেশে সবসময় বলা হয় ওই যে সিরাজ শিকদার অথবা রক্ষী বাহিনী, কিন্তু আমার জীবদ্দশা আমরা যখন দেখেছি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র এই সময় আমি দেখেছি যে সিরাজ শিকদারের পরিবার যদি তারা এতই এই বঙ্গবন্ধু পরিবার অথবা আওয়ামী লীগের প্রতি বিরূপ হয়ে থাকতেন, কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে সেই পরিবারের অন্য সদস্যদের সাথে আমি অন্তরঙ্গ সম্পর্ক দেখেছি, তাদের বিভিন্ন আয়োজনে তাকে গেস্ট পর্যন্ত হতে দেখেছি। সুতরাং এগুলো হয়েছে, কিন্তু সিরাজ শিকদারকে এই আলোচনাগুলো বিএনপি অথবা সামরিক শাসকরা যারা এই দেশে হত্যা খুন সন্ত্রাসের ধারাবাহিকতায় আসছে, যারা মানে কোনো নিয়মনীতি মানে নাই, রাষ্ট্রীয় সন্ত্রাস কায়েম করেছে, একাধারে সামরিক শাসন সেনাবাহিনীতে চাকরি করা অবস্থায় এবং সেনা আইনের বিরুদ্ধে যে কেউ কিন্তু মানে রাজনীতি করতে পারে না অথবা প্রেসিডেন্ট হতে পারে না, কিন্তু সেটাও জিয়াউর রহমান হয়েছে। সুতরাং যাদের শুরুটাই হয়েছিল বেআইনি ভাবে, তাদের মুখ থেকে আজকে আইনের কথা আমাদের শুনতে হয় এবং এই যে মিথ তৈরি করে অতীতে ইতিহাসকে বিকৃত করা হয়েছে, আজকেও কিন্তু এরকম মিথ তৈরি করা, কিন্তু এখন কিন্তু ইতিহাস সবার সামনে উন্মুক্ত, মানুষ সবকিছু জানতে পারছে। এবং এই যে মায়ের বুক খালি হওয়া, এই মায়ের বুক খালি হওয়ার যন্ত্রণা, অনেক ধন্যবাদ আফজল ভাই সহ বাকি আমরা আরো আলোচনা করব। প্রিয় দর্শক, আওয়ার ডেমোক্রেসি আপনারা দেখছেন আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে। আজকে আমরা কথা বলছিলাম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুম খুন নিয়ে। আমাদের সঙ্গে থাকুন, বিরতির পরে আমরা আবার অনুষ্ঠানে যোগ দিচ্ছি। প্রিয় দর্শক, আওয়ার ডেমোক্রেসি আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আরটিভির পক্ষ থেকে এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। বিরতির আগে এই বিষয়ে আমরা কিছুটা কথা বলেছি, বিরতির পরে আমরা আলোচনা আবার শুরু করতে চাই। আফজল ভাই, আপনি শেষ করতে পারেননি যে আমরা কিভাবে এই গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে বেরিয়ে একটা সত্যিকারের সুশাসন বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারবো, যে লড়াই এখনো চলছে। আমরা বরাবরই হত্যা খুন সন্ত্রাসের বিরুদ্ধে রাজনীতি করি, কারণ আমরা হত্যা খুন সন্ত্রাসের রাজনীতির সবচাইতে রাষ্ট্রীয় সন্ত্রাসের বড় ভিকটিম আমরা। এবং এই মাসটি আমাদের বুকের মধ্যে কিন্তু দাউ দাউ করে সেই মানে এক ধরনের কষ্ট, মানে আমাদের জাতির পিতাকে আমরা এই মাসে হারিয়েছি। আবার এই হত্যা খুন সন্ত্রাসের ধারাবাহিকতায় এই যে বিএনপি যখন ক্ষমতায় ছিল সেই সময় মানে এই 21শে আগস্টের মতো আরেকটি কারবালা ঘটনা হয়েছে। সুতরাং আজকে আশুরার এই সময় আমরা দেখি যে কিভাবে মানে আরেক কারবালা বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে তার একটা সাক্ষাৎকারে বলেছেন, বক্তব্যে বলেছেন যে কিভাবে আমাদের দলের উপরে, আমাদের রাজনীতির উপরে নৃশংসতা নেমে এসেছে। সুতরাং সেই রকম নৃশংস অবস্থা বাংলাদেশের রাজনীতিতে আসুক সেটা আমরা কখনোই প্রত্যাশা করি না। এবং সেই কারণে এবং যেটি এখানের মানুষ কখনো প্রত্যাশা করে না,
এবং আমরা চাই মানে বাংলাদেশের মাটি থেকে এই এই অপরাজনীতি চিহ্ন চিরতরে মুছে যাক, এবং সেই চিহ্ন মুছে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছি। ওই যে সামাজিক আন্দোলন যেটি হয়েছে, সামাজিক আন্দোলন তো অবশ্যই শুভবুদ্ধি সম্পন্ন সকল মানুষ করে, কিন্তু রাজনৈতিক ভাবে যাদেরকে সাথে নিয়ে এই কাজগুলো করা দরকার তারা কি সেই কাজটি করে? তারা যারা নিজেরাই খুন করে, যারা নিজেরাই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অথবা প্রতি পক্ষকে একেবারে সমূলে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করে, যারা 21শে আগস্টে আমাদের নেত্রীকে হত্যা ষড়যন্ত্র করে, তারপর জজ মিয়ার নাটক করে, এবং এইরকম ঘটনা প্রবাহ যারা বাংলাদেশে তৈরি করে, সুতরাং তারা যখন এই কথাগুলো বলে আমাদের কাছে একটু খটকাই লাগে। সুতরাং তারপরও সামনে আমাদের চলতে হবে, এগিয়ে যেতে হবে, এবং সেই ক্ষেত্রে অতীতে এই যে অপরাজনীতি, এর সাথে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যে বঙ্গবন্ধুর যে স্বপ্নের বাংলাদেশ, ওই যে বাংলাদেশে সকলে আমরা সুখে শান্তিতে বসবাস করব, হত্যা সন্ত্রাস খুনের রাজনীতি এখানে থাকবে না, এখানে একটি গণতান্ত্রিক বাংলাদেশ থাকবে, গণতান্ত্রিক বাংলাদেশে সকলের অধিকার পাবে, তার অধিকার খর্ব হবে না, এটাই তো সংবিধানের শিক্ষা। সুতরাং সেই সংবিধান তো বঙ্গবন্ধু সরকারই এই দেশে সংবিধান প্রতিষ্ঠা করেছে। সুতরাং আমরা মনে করি আমরা সংবিধানের প্রত্যেকটি লাইনের সাথে অক্ষরে অক্ষরে আমরা তার সাথে একাত্ম, এবং সাংবিধানিক ভাবে ধারাবাহিকতায় দেশটি চলবে। এবং অতীতে যারা সংবিধান গণতন্ত্র হত্যা করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, এবং এদেশে মানে বিভিন্ন ভাবে ক্ষমতায় আসার চেষ্টা করেছে বিছানার দরজা দিয়ে, সেই ধারাটি বন্ধ হয়ে যদি যায় তাহলেই কিন্তু বাংলাদেশের একটা জি, সুন্দর অনেক বাংলাদেশ আমরা ধন্যবাদ প্রত্যাশা করতে অ্যাডভোকেট পারবো। আফজাল হোসেন। আমরা যাব একটু ইমরান সালে প্রিন্স, আপনি যদি একটু বলেন যে এই কিভাবে গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে বাংলাদেশ পুরোপুরি বেরিয়ে আসতে পারে আসলে। এখানে সরকারের সদিচ্ছাটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সরকার যদি গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে যদি জিরো টলারেন্স থাকে, সরকারের যদি কোনো নির্দেশনা না থাকে এই ব্যাপারে, তাহলে কিন্তু এই গুম আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হবে না। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন গত 1 মাসে বাংলাদেশে কিন্তু কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের খবর আমরা শুনতে পাইনি। মেজর সিনহার এই ঘটনার পরে যে ব্যাপক একটা আলোড়ন সৃষ্টি হলো, হঠাৎ কেন এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হয়ে গেল, ক্রস ফায়ার বন্ধ হয়ে গেল, এই কল্প কাহিনী বন্ধ হয়ে গেল? কারণ সরকার একটা চাপের মধ্যে পড়েছে, এই জন্য হয়তো এটা বন্ধ হয়ে গেছে। তো এখানে সরকারের সদিচ্ছাটাই হচ্ছে বড় জিনিস। আর সরকারকে প্রথমেই মানে অঙ্গীকার করতে হবে যে তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কাউকে আপনারা গুম করবে না, হত্যা করবে না, ক্রস ফায়ারে দিবে না, গণতন্ত্রকে ফিরিয়ে আনবে, সুশাসন ফিরিয়ে আনবে, এবং সকলের জন্য একটি বাসযোগ্য শান্তিপূর্ণ বাসভূমি তৈরি করবে। তাহলে কিন্তু আমরা এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা গুম আমরা মানে বন্ধ করতে পারবো। আর যে কিন্তু কথা মিস্টার মিলন একটি প্রশ্ন নিয়ে এসেছেন, কেবল সরকারের সদিচ্ছাই যথেষ্ট না, আমাদের যে বিচার ব্যবস্থার যে দীর্ঘ সূত্রিতা, অনেক অপরাধী পার পেয়ে যায়, বড় বড় অপরাধীদেরকে, দুর্নীতিবাজদেরকে আমরা ধরতে পারি না। এইটা একটা ভালো বিচার ব্যবস্থা যদি তৈরি করতে না পারি, তাহলে কিন্তু মানুষ কিন্তু অনেক সময় এরকম ক্রস ফায়ারকে সাপোর্ট করছে এই কারণে যে ব্যবস্থাকে ঠিক ঠিক আছে, করতে হবে। এই ঠিক ব্রিটিশ আছে, ঔপনিবেশিক ব্যবস্থা, পাকিস্তানি যে আইনি কাঠামো, আমরা কিন্তু অবশ্যই বাংলাদেশ সেখান থেকে আধুনিক বিচার ব্যবস্থা তৈরি করতে পারি না, না, সেই কলোনিয়াল হ্যাংওভারের মধ্যে আমরা আটকা পড়ে আছি। না ঠিক আছে, এটাও তো সরকারের এটা সদিচ্ছার কিন্তু না, উপরে এটা নির্ভর কিন্তু করবে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই কিন্তু না ক্ষমতায় ছিলেন, আজকে ব্যবস্থা আমরা কিন্তু কেউ পিছনের চেঞ্জ দিকে করে যদি নাই, না যাই, আইন আমরা যদি যেরকম হয়ে পেছনের গেছে। দিকে না আমি বলি, আমরা যদি পেছনের দিকে না যাই, আজকে যে আধুনিক বিশ্ব ব্যবস্থা, সেই বিশ্ব ব্যবস্থার সাথে তাল মিলিয়ে যদি আমরা চলতে চেষ্টা করি, তাহলে আমাদের সকলেরই মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। আজকে সকলকেই আজকে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু গত 12 বছরে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা গত 12 বছরে যে আপনার গুম, এটা আগের কোনো হিসাবের সাথে এটা মিলাতে পারবেন না। আর এখানে অ্যাডভোকেট আফজাল সাহেব বললেন একটি মিথের কথা বললেন, একটি কল্প কাহিনী, সিরাজ শিকদার, তারপর রক্ষী বাহিনী বা আওয়ামী লীগ আমলে এসব থেকে সব মিথ। এইসব আসলে যদি মিথ হয়ে থাকে তাহলে সত্য কোনটা? আসলে সত্যকে যদি আড়াল করতে সচেষ্ট হন, তাহলে এই যারা বহির্ভূত হত্যাকাণ্ড ঘটাচ্ছে, গুম ঘটাচ্ছে, তারা কিন্তু আশকারা পাবে। তারা কিন্তু আশকারা পেয়ে আজকে তারা এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলি ঘটাচ্ছে। আর উনি বলেছেন যে প্রধানমন্ত্রীর যে কমিটমেন্ট রয়েছে, সেই কমিটমেন্ট যদি প্রধানমন্ত্রীর কমিটমেন্ট যদি রয়ে থাকে, তাহলে আজকে এই অবস্থাটা হওয়ার কথা না। আজকে বলা হচ্ছে গণতন্ত্রের প্রতি যদি কমিটমেন্ট থাকে, তাহলে গণতন্ত্রের আজকে এই অবস্থা কেন? আজকে দুর্নীতির বিরুদ্ধে যদি সরকারের জিরো টলারেন্স থাকে, তাহলে এই অবস্থা কেন? আজকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে বা গুমের ব্যাপারে যদি সরকারের জিরো টলারেন্স থাকে, তাহলে দেশের আজকে এই অবস্থা কেন? এটা অবশ্যই আমাদেরকে বের করতে হবে। আর উনি বলেছেন যে প্রধানমন্ত্রীর একটা টিম আছে, আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন। কিন্তু আমি বিনয়ের সাথে বলতে চাই, এই যে টিম, এই টিম তো ব্যর্থ টিম।
আজকে যে আওয়ামী লীগের নেতা কর্মী বলছে তারা তো ব্যর্থ, তারাই তো আজকের এই বিপদের জন্য দায়ী। কয়দিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বলতে শুনলাম দেশের পরিস্থিতি খুব খারাপ, হ্যাঁ ক্ষমতার দাপট দেখাবেন না, কখন কি ঘটে যায় বলা যায় না। এই ক্ষমতার দাপটটা আওয়ামী লীগের নেতা কর্মীরাই দেখাচ্ছে, এই টিভিও দেখাচ্ছে। ক্ষমতার দাপট দিকে তারা গণতন্ত্রকে তো গুম করে ফেলেছে, নির্বাচনী আমাদের দলের ব্যবস্থাকে তারা সাধারণ গুম করে ফেলেছে। সম্পাদকের আমি একটু কথা বলি না, এটা আপনার কথা, আপনার সময় আপনি বলবেন। না এখন হ্যাঁ, তো আফজাল এই ভাই কথা সময় প্রায় শেষ, প্লিজ অনেকক্ষণ বলেছেন, আফজাল ভাই যদি উত্তর দেন। জি না, আমি যেটা বলতে চাই যে আমাদের দলের সাধারণ সম্পাদক তার যে কথা, এটা কিন্তু একটা ভিন্ন অর্থ দেওয়ার চেষ্টা করছে। এটা হলো মানে দলের নেতা কর্মীদের প্রতি তার যে এই যে বক্তব্য, এটা হলো একটা নীতি নির্ধারণী বক্তব্য, এবং সেই বক্তব্য বুঝতে হবে যে তিনি কিন্তু বলছেন যে মানে এই যে ক্ষমতা চিরস্থায়ী না, ক্ষমতার বাইরে সবাই যেতে হবে, এই যে প্রত্যাশা, এই যে তার একটা যে সুদূর প্রসারী অর্থ, এটা কিন্তু বোঝার ক্ষমতা থাকতে হবে, কিন্তু সেটি না বুঝে এটাকে একটা সরলীকরণ করে বক্তব্য দেওয়া হয়। আমি সে প্রসঙ্গে যাচ্ছি না, আমি যেটা মনে করি যে বাংলাদেশ সাধারণ সম্পাদক তো এর আগেও বলেছেন যে আওয়ামী লীগ হাইব্রিডে ভরে ভরে গেছে, আওয়ামী লীগ কাউয়া, তারা যে দুর্নীতি করেছে, লুটপাট করেছে, এই টাকা নিয়ে তারা কোথায় থাকবে? জিজ্ঞাসা, আত্মবিশ্লেষণ, এটা তো খারাপ কিছু না, এটা থাকতে হবে। কারণ বিএনপি, আমরা বলি যে বিএনপি পারে না এটা করতে, বিএনপি পারে না, এই কারণেই তো তাদের বিচার বহির্ভূত আমি বন্ধ করুন না প্রিন্স ভাই। আজকে আমি টেলিভিশন দেখলাম একটু আগে, একটু আগে আমাদের দলেরই একজন কর্মীকে দেখলাম রশি দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে আমাদের দলের আইনের শাসন আছে বলেই কিন্তু আজকে দলের কর্মীদের কিন্তু যারা প্রধানমন্ত্রী হিসেবে বিদেশে টাকা পাচার করেছে, প্রশ্রয় দিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ করেছেন 96 থেকে 2001 সাল পর্যন্ত প্রত্যেককে জেলার উপজেলায় আপনারা গডফাদার সৃষ্টি করেছেন, আপনারা সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করেছেন বাংলাদেশে। এটা কেন আপনারা অস্বীকার করেন? আপনাদের কারণে বাংলাদেশে তারেক জিয়াকে রশি দিয়ে বেঁধে আপনারা নিয়ে যেতেন পারেন না, এই কথা। কারণ তারেক জিয়া যদি দুর্নীতি করতো, তারা যদি সন্ত্রাস করতো, এটা হতো। এটা আপনাদের নিজেদের ব্যর্থতাকে আড়াল করার জন্য আপনারা এই কাজগুলো করেছেন বা এগুলি করার চেষ্টা করেছেন। পারেন না, এটাই বাস্তবতা। আচ্ছা, আমি জি মিস্টার মিলন যদি একটু বলেন। জি আমি আমার দুই প্রিয় সহকর্মীকে তারা তাদের মূল্যবান কথা রেখেছেন। আসলে আমরা আমাদের ব্লেম গেম পলিটিক্সে না এসে আমরা একটি কথা আফজাল ভাই বলেছেন, আমি তাকে এই কথাটা সমর্থন করতে চাই যে আমাদের আত্মবিশ্লেষণ দরকার, আত্মোপলব্ধি দরকার, এবং সেই জায়গায় যদি আমরা আমাদের আমি আমাদের কাদের সাহেব, ওবায়দুল কাদের সাহেব যে বক্তব্য বলেছেন, আমি মনে করি যে এটা তার দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে কিংবা ই করতে পারে। যাই হোক, এটা বলেছেন, এখানে কোনো ভুল নাই। আমি যেটা বলতে চাই যে আমরা এই যে টক শোতে এসে এই যে সোশ্যাল মুভমেন্টের কথা বললাম, আজকে আমাদের সুশীল সমাজও দ্বিধা বিভক্ত। আমাদের দেশ এমন অবস্থা হয়েছে যে আজকে ইমরান সালেহ প্রিন্স ভাই যে কথা বলছেন তার পার্সপেক্টিভ থেকে সে ঠিক আছে, আফজাল ভাই তার ক্ষমতাসীন তার অবস্থান থেকে তিনি যা বলবেন সেটা ঠিক আছে। আমরা যারা জনগণ, সাধারণ জনগণ, আমরা যারা আপনাদের দুই দলের বাইরে রয়েছি, আমাদের বক্তব্য, আমি খুব কয়েক সেকেন্ডে বক্তব্য শেষ করতে চাই। আমাদের বক্তব্য হলো যে যেটা আমার কথাগুলি খুব সুন্দরভাবে উপস্থাপক সাহেব এক লাইনে বলে গেছেন, ঔপনিবেশিক এই যে ধ্যান ধারণা কাঠামোগত দিক, এটা একমাত্র আমি বিশ্বাস করতে চাই আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি এই রিফর্মটা করতে পারেন। এক নম্বর কথা। দুই নম্বর কথা, কারণ আমি মনে করি যে জীবনের উনি সবকিছু পেয়েছেন, উনি যেমন হারিয়েছেন এবং উনি দেশকে এবং পেয়েছেন এবং দেশকে শেষে দিয়ে যাবেন। কারণ আল্লাহ তাকে শতায়ু করুক, আল্লাহ তাকে আরো দীর্ঘায়ু করুক, এটা আমি বলতে চাই। কিন্তু সবারই কিন্তু একটা শেষ স্বাভাবিক পরিণতি আছে, সবারই কিন্তু একটা প্রতিষ্ঠিত যুগ আছে। সবাই সারা জীবন কিন্তু কেউ প্রধানমন্ত্রী থাকবে না, সারা জীবন কিন্তু আমি আমার মতো জায়গায় থাকবো না, আমাকে একদিন নিয়ম অনুযায়ী আমাকে মৃত্যুবরণ করতে হবে। আমি এটা দিয়ে বুঝাতে চাচ্ছি যে আজকে আমাদের এটার সমাধান দরকার। সমাধানটা কি?
সেই সমাধানটা হলো যে সুশাসনটাকে আমি কিন্তু শব্দটা বলি যে সুশাসনের ঘাটতি আছে, আইনের শাসন নাই কথা বলি নাই, কিন্তু সুশাসনকে স্বচ্ছতা এবং জবাবদিহিতা এই করতে হবে। উদাহরণস্বরূপ আপনার শেয়ার বাজারের যে নতুন ভদ্রলোক আসছেন, পত্রিকায় বড় বড় আসলো, সেখানে সুশাসন প্রতিষ্ঠা হওয়াতে কোম্পানির প্রাইসগুলি বেড়ে যাচ্ছে। অর্থাৎ প্রতিটা প্রতিষ্ঠানে, সেটা স্বরাষ্ট্রমন্ত্রী হোক, সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় হোক, কিংবা বিচার বিভাগ হোক, আমরা অনেক ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে আর সময় নেই। আফজল ভাই 30 সেকেন্ড বলবেন। 30 সেকেন্ড আফজল ভাই বলেন। 30 সেকেন্ড। না, আমরা যেটা বলতে চাই যে আজকের যে আলোচনার প্রতিপাদ্য বিষয় ছিল যে এই যে গুম, হত্যা, খুন, সন্ত্রাস, এটি মানবাধিকারের একেবারে চরম মানে বিরুদ্ধ একটা বিষয়, এবং এটিকে আওয়ামী লীগ মানে তার আদর্শিক জায়গা থেকে কখনোই এটাকে সমর্থন যোগায় না, এবং এটাকে তারা এই যাতে বাংলাদেশে না সারা পৃথিবীতে এইরকম ঘটনা যাতে না ঘটে তার জন্য আওয়ামী লীগ সবসময় কাজ করে যাবে, এবং জাতিসংঘের সাথে আওয়ামী লীগ সবসময় আছে। এবং আমরা মনে করি যে যারা অতীতে এই কাজগুলো করেছে তাদের সেই সকল অপকর্ম সম্পর্কে ক্ষমা প্রদর্শন করা উচিত জাতির সামনে, কারণ এগুলো। অনেক ধন্যবাদ। প্রিন্স ভাই 30 সেকেন্ড। যে আজকে যে গুম, সন্ত্রাস বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এটার জন্য তো আওয়ামী লীগ দায়ী। আওয়ামী লীগকে আজকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে। তারা যে গুম করে তারা মানুষকে যে বাংলাদেশকে যে একটা গুমের রাষ্ট্রে পরিণত করেছে, সেই জন্য তো আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে। আর উনি তারেক রহমানের কথা বলেছেন, তারেক রহমান তো আপনার চুরি করে নাই, দুর্নীতি করে নাই, কোনোটা প্রমাণ করতে পারেন নাই। আপনারা যে দুর্নীতি চুরি করেছেন, আপনাদের নেতা কর্মীদের হাতে কিন্তু আজকে কোমরে দড়ি পড়ছে। আপনাদের কর্মীরা দুর্নীতি করছেন বলেই তো তারা ধরা পড়ছে। কর্মীরা এরকম সন্ত্রাস করে দেয়, সন্ত্রাস আপনারাই করেছেন। আফজল ভাই, আমি একটা লাইন বলতো। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ প্রশ্ন উত্থাপন করবার জন্য, অনুষ্ঠানটি দেখবার জন্য। আগামীতে আবারও দেখা হবে। সবাই মাস্ক পরিধান করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.